প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর আছে জল। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আনসার বাহিনী। আনসার বাহিনীর 4 সদস্যের 3 জন টাকা নিয়ে পলাতক। একজন পাবলিকের কাছে ধরা খেয়েছে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শোনা যাচ্ছে তাকে পানিতে ফেলে দেওয়া হবে। যিনি তাকে পানিতে ফেলার ঘোষণা দিয়েছেন তার নাম রুস্তম। মধ্যবয়সী গাট্টাগুট্টা মানুষ, কুতকুতে চোখ, চিবুকে ছাগলা দাড়ি। রুস্তম বরিশাল ট্রাক চালক সমিতির কোষাধ্যক্ষ। বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। কিছুক্ষণ তার জ্বালাময়ী বক্তৃতা শুনলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আনসার বাহিনী আমাদের রক্ষক হয়ে হয়েছে ভক্ষক। ছিনতাইয়ের টাকা উদ্ধার করে নিজেরা গাপ করে দিয়েছে। ভেবেছে পার পাবে, পার পাবে না। একজন ধরা খেয়েছে, তাকে পানিতে ফেলে দেওয়া হবে। সে যদি সাঁতার দিয়ে কোলে উঠতে পারে, এটা তার ভাগ্য। যদি কোলে উঠতে না পারে, যদি সলিল সমাধি হয়, সেটাও তার ভাগ্য। বলেন আল্লাহু আকবার। দুর্বল ভঙ্গিতে কয়েকজন মিলে বলল আল্লাহু আকবার। রুস্তম হুঙ্কার দিয়ে বলল, তবে আপনারা যদি মনে করেন আমি একা তাকে পানিতে ফেলব, আপনারা ভুল করেছেন। আমরা সবাই মিলে পানিতে ফেলব। এই জন্যেই কবি বলেছেন, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। জনতার আদালত তৈরি হয়েছে। জনতার আদালতে সবার বিচার হবে। অপরাধী যেই হোক, তাকে পানিতে ফেলা হবে। বলুন আল্লাহু আকবার। আবারও দুর্বল ধ্বনি, আল্লাহু আকবার। রুস্তম রুনো হুঙ্কার দিয়ে বলল, আপনাদের গলায় জোর নাই? মুরগির বাচ্চাও তো আপনাদের চেয়ে উঁচা গলায় কক কক করে। বলুন তো আওয়াজ দেন, আল্লাহু আকবার। আগের চেয়েও ক্ষীণ আওয়াজ উঠল, আল্লাহু আকবার। অপরাধী। ছিনতাইকারী শক্ত দড়ি দিয়ে বাঁধা, তবে তাকে মোটেই চিহ্নিত মনে হচ্ছে না। সে মার খায়নি, এতেই খুশি। লঞ্চ, বাস, ট্রেনের কামরায় ধরা পড়া ছিনতাইকারীর জন্য অত্যন্ত বিপজ্জনক। এরা পালিয়ে যেতে পারে না বলে মার খেতে খেতে 90% ক্ষেত্রে মারা যায়। কিছু আছে বিড়ালের মতো কঠিন প্রাণশক্তি। এরা লুলা হয়ে বেঁচে থাকে। লুলা হওয়ার কারণে ভিক্ষার সুবিধা হয়। ভিক্ষুক শ্রেণীতে লুলা স্বামীর অনেক কদর। আর্মি অফিসার এবং ইঞ্জিনিয়াররা রূপবতী স্ত্রী পায়। লুলা ভিক্ষুকরাও রূপবতী ভিক্ষুক স্ত্রী পায়। চায়ের দোকানের মালিক এখনো ধরা খায়নি। সে চা বিক্রি করে যাচ্ছে। লাশের চায়ের ব্যাপারই মনে হয় চাপা পড়ে গেছে। তবে আমি নিশ্চিত যথাসময়ে বিষয়টা উঠবে। চাওয়ালা নিজের মনে বিড়বিড় করছে, পানিতে ফেলবো? তোর বাপের পানি? রুস্তম বলল, বারদার কিছু বলছেন? না, কিছু বলি নাই। যা বলার আওয়াজে বলবেন। বিড়বিড়ানি বন্ধ। আপনার বিষয়েও সিদ্ধান্ত হবে। আমার বিষয় কি সিদ্ধান্ত? পাবলিকের লাশের চা খিলাইছেন, পাবলিক আপনারে ছাড়বে না। চাওয়ালা বলল, পাবলিকের মারে আমি? রুস্তম বলল, হারামির পুত, কি বলছে আপনারা শুনছেন? জাগ্রত পাবলিক, আপনারা শুনছেন? শুনলাম। শুধু শুনবেন, ব্যবস্থা নিবেন না? অবশ্যই ব্যবস্থা নিব। সামান্য হুটাপুটির পরেই চাওয়ালা ধরা খেয়ে গেল। তার স্থান হলো ছিনতাইকারীর পাশে। ছিনতাইকারী নিচু গলায় বলল, কিছুক্ষণ রং তামাশা করে ঠান্ডা হয়ে যাবে উস্তাদ, কোনো চিন্তা নাই। চাওয়ালা বলল, তুই চুপ থাক বদমাইশ। উস্তাদ ডাকবি না, আমি তোর উস্তাদ না। ছিনতাইকারীর আসলে ওস্তাদ লঞ্চে আছে। তার খোঁজ পায়ে রুস্তম যে আছে, নতুন লিডার হইছে, হে পিসাব করে লুঙ্গি ভিজায় দিবে। আসল উস্তাদ কে? উনার নাম আতর, আতর মিয়া। নাম তো আগে শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, শুনেছি, নাম শুনেছি। সে লঞ্চে? কি জন্যে? আছে কোনো মতলব? আমি জিগাই নাই। দেখা হয়েছে, সালাম দিয়েছি। উনি বলেছেন, ভালো আছো? আমি বলেছি, জি উস্তাদ।
পীর সাহেব এবং পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আগের জায়গাতেই আছে। তাদের সামনে দুটা হারিকেন, একটাই তেল শেষ, দপদপ করছে, যে কোনো সময় নিববে। ওসি সাহেব দেশলের কাঠি দিয়ে কান চুলকানো বন্ধ করেছেন। কোনো একটা ঘটনা মনে হয় ঘটেছে। ওসি সাহেবের মুখ পাংশুবর্ণ। আমি বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব জবাব দিলেন না, বিরক্ত চোখে তাকালেন। পীর সাহেব বললেন, স্যারের অবস্থা কাহিল, জিন কফিল উনার পিছে লাগছে। কি করেছে সে? দেশলের মাথা ভাঙছে। ভাঙা মাথা এখন স্যারের কানের ভেতরে। জিন কফিল রে আমার মতো ভালো কেউ চিনে না। সে এখন কি করব শুনেন। ভাঙা মাথার মধ্যে ফায়ারিং করবে, ধুম করে আগুন জ্বলবে। তাহলে তো বেকায়দা অবস্থা। সাংবাদিক ভাই, ধরছেন ঠিক, অবস্থা বেগতিক। আমি সূরা বাকারা পড়ে জিনরে এখনো সামলায়া রাখার চেষ্টা নিতেছি। কতক্ষণ পারবো জানি না, দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখব। এদিকে জিন খবর দিয়েছে বিরাট ঝড় উঠবে, লঞ্চ ডুবি হবে, জানমালের বেসুমার ক্ষতি হবে। দুটি হারিকেনের একটি দপ করে নিভে গেল। ওসি সাহেব চমকে উঠলেন। এতটা কেন চমকালেন বোঝা গেল না। সাংবাদিক ভাই, সাঁতার জানেন? তা জানি, তবে এই সাঁতারে কাজ হবে না। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই অস্থির হবেন না। পানিতে ডুবে মৃত্যু এক অর্থে আল্লাহ পাকের খাস রহমত। বলেন কি? শহীদের দরজা পাবেন। পানিতে ডুবে মৃত্যু হলেই শহীদের দরজা, বেহেশতে চলে যাবেন। আপনার সেবার জন্য থাকবে ৭০ জন হুর। গেলমান কতজন পাবেন সেই বিষয়ে কিছু বলা নাই, তবে বেসুমার পাওয়ার কথা। এখন চেষ্টা করে দেখেন পানিতে ডুবে মরতে পারেন কিনা। কাছে আসেন, কানে কানে একটা কথা বলি। আমি কাছে এগিয়ে যেতেই ওসি সাহেব ধমক দিলেন, যেখানে আছেন সেখানে থাকেন, কাছে আসবেন না। আমি তারপরেও এগিয়ে গেলাম। পীর সাহেব ফিসফিস করে বললেন, আমি পানিতে ঝাঁপ দেওয়ার ধান্দায় আছি। ঝাঁপ একা দিব না, ওসি সাহেবকে নিয়ে ঝাঁপ দিব। বুদ্ধি ভালো করছি না? হুম, ইচ্ছা করলে এখনই ঝাঁপ দিতে পারি। অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? কানের ভেতরে দেশলের মাথা ফুটুক, মজা দেখি। কানের ভেতরে ফায়ারিং হলে ওসি সাহেব নিজেই পানিতে ঝাঁপ দিবে, আমাকে ধাক্কা দিতে হবে না। ওসি সাহেব বললেন, অনেক কথা হয়েছে, আর না, বিদায় বিদায়। ওসি সাহেবের গলায় আগের জোর নাই, তিনি খানিকটা পুতিয়ে গেছেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু, এই দুজন মূল রঙ্গমঞ্চে অনুপস্থিত। তাদের এক কোণায় বিছানা পেতে আছড়ে থাকতে দেখা গেল। ডিরেক্টর সাহেবের হাতে মোবাইল ফোন। দুই বন্ধু গভীর আগ্রহে তাকিয়ে আছে। মনে হচ্ছে সুলতানার কর্মকাণ্ড দেখছে। মিডিল ক্লাস মানসিকতার নমুনা। ঝামেলা থেকে দূরে সরে ব্যক্তিগত আনন্দে সময় কাটানো। আমি চলে গেলাম একতলার নিচের মালঘরে। দুনিয়ার ডাম জড়ো করা, শত শত বস্তা, বস্তায় পানি পড়ছে, ভিজছে। কি আছে বস্তায় কে জানে। লাইফ বেল্ট পাওয়া গেল না। হিমু ভাই, কিছু খুঁজছেন? আমি চমকে তাকালাম। টিনের ডামের উপর যে বসে আছে তাকে চিনলাম না। মুখভর্তি দাড়ি গোফের জঙ্গল, গায়ে নীল গেঞ্জিতে লেখা লাইফ স্টার্ট অ্যাট 40। লেখার নিচে নগ্নবিক্ষা এক ঠাই তরুণী। তরুণী চোখ টিপ দিয়ে তাকিয়ে আছে। ভাইজান আমাকে চিনছেন? না, আমি আতর। এখন চিনছেন? আতর মিয়া। চিনলাম, গেঞ্জি তো পরেছ জবরদস্ত। আতর মিয়া মুখ বিকৃত করে বলল, এই জিনিস মানুষ পরে? বাধ্য হয়ে পড়েছি। লোকজন আমার দিকে তাকায় না, গেঞ্জির মেয়েটার দিকে তাকায় থাকে। আমারে কেউ চিনে না। তুমি পলাতক? যে র্যাবের হাত থেকে বাঁচার জন্য সুন্দরবন চলে যাচ্ছি। মাসখানিক থাকব, র্যাব ঠান্ডা হলে ফিরব। আমাদের কাছে খবর আছে মাসখানিকের মধ্যে র্যাব ঠান্ডা হবে। সুন্দরবনে যে যাচ্ছ তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে। ক্রসফায়ারের চেয়ে বাঘ ভালো। হিমু ভাই, সুন্দরবন যাবেন? সপ্তাহখানিক থাকলেন। ফরেস্টের বাংলোয় থাকার ভালো ব্যবস্থা আছে।
ফরেস্টের লোকজন দেখভাল করে। তাদের আদর যত্নও ভালো। ফ্রেশ হরিণের মাংস সাপ্লাই করে। র্যাব বা পুলিশ যখন আসে তখন বন বিভাগ অ্যাডভান্স খবর দেয়। আমরা ডিপ ফরেস্টে চলে যাই। তুমি কি আগেও ছিলে সুন্দরবনে? কয়েকবার ছিলাম। র্যাবের যন্ত্রণায় মাঝে মধ্যে যেতে হয়। হিমু ভাই, আপনাকে পেয়েছি, এখন আর ছাড়ব না। সেবা করব। আপনাকে সেবা করা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি বললাম, হরিণের মাংস ছাড়া সুন্দরবনে আর কি পাওয়া যায়? ফ্রেশ চিংড়ি খাবেন? চাষের চিংড়ি না, ভাঙন মাছ আস্ত ভেজে দিবে, মাখনের মতো মোলায়েম। সামুদ্রিক রিটা কখনো খেয়েছেন? সামুদ্রিক রিটা খাবেন? সারা জীবন মনে থাকবে। হিন্দু এক বাবুর্চি আছে, নাম হরি ভট্টাচার্য। তার হাতে হরিণের মাংস অপূর্ব। মাংসটা মধু দিয়ে মাখায়ে দুদিন বাসি করে তারপর রান্না। আহা, কি জিনিস! হিমু ভাই, এখন বলেন, লঞ্চে আপনার কোনো সেবা লাগবে? সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে লঞ্চের দখল নিব। একা? আমারে চিনেন না হিমু ভাই, আমার কি দোকা লাগে? টাকা নিয়ে 3 আনসার পালিয়েছিল। এদের ধরে টাকা উদ্ধার করেছি। 3টাকে বাথরুমে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। ওসি সাহেবকে 50,000 দিয়েছি। উনি আর শব্দ করবেন না, ঝিম ধরে থাকবেন। রুস্তম নামে একটা ফালাফালি করতেছে, তাকে একটা থাবড়া দিয়ে কন্ট্রোল নিজের হাতে নিব। তার আগে বলেন, আপনার কোনো সার্ভিস লাগবে? না, আমাকে শুধু একটা খবর দেন, লঞ্চটা কি ডুববে? লঞ্চ ডুবে যাবে, আপনি অ্যাডভান্স খবর পাবেন না, এটা কখনো হবে না। লঞ্চ ডুববে। আতর ছোট নিঃশ্বাস ফেলে বলল, সামান্য সমস্যা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নাই। আপনি আছেন কোথায়? কেবিনে। কেবিন নাম্বার 4। 5 নাম্বার কেবিনে ফুর্তি করার জন্য এক হারামজাদা মেয়ে নিয়ে আছে। খবর পেয়েছেন? হুম। জাতি কোন দিকে যাচ্ছে খেয়াল করেছেন? হুম। আমার মনের ইচ্ছা এই 2টাকে সুন্দরবনে নিয়ে বাঘের হাতে ছেড়ে দেওয়া। লঞ্চ ডুবে গেলে সেটা সম্ভব হবে না। আমি বললাম, এরা দুজন দরজা বন্ধ করে বসে আছে। আপাতত এদের বের করার ব্যবস্থা করব। আতর বলল, চলেন যাই, বের করি। হালকা পাতলা দরজা, এক লাথি দিলেই ভেঙে হবে 4 টুকরা। আতর আমার সঙ্গে কেবিনের দিকে রওনা হলো। এখন আতর প্রসঙ্গে বলি। বাইতুল মোকাররমের সামনে আতর মিয়ার একটা আতর এবং তসবির দোকান আছে। দোকানের নাম দি নিউ মদিনা আতর হাউস। দি নিউ মদিনা আতর হাউসে কার্টনে করে ছোটখাটো অস্ত্রের লেনদেন হয়। আতর মিয়ার সব অ্যাসিস্ট্যান্টের নাম পুলিশের সন্ত্রাসী তালিকায় আছে। আতরের নাম নেই। আতর মিয়ার কথা হচ্ছে, কোনো ইনসান আমার হাতে খুন হয় নাই। মানুষ হলেই ইনসান হয় না। মানুষের মতো দেখতে অনেক হাইওয়ান ঘুরে বেড়ায়। এরা অফ হয়ে গেলে জগতের উপকার হয়। আতর মিয়ার সঙ্গে আমার পরিচয়ের কাহিনীতে কোনো নাটকীয়তা নাই। সময় পেলে সেই গল্প করব। আজ সময় নেই, ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঝড় বৃষ্টির মধ্যেই গল্পটা করি। সেদিনও এরকম ঝড় বৃষ্টি। মানুষের যেমন ডিপ্রেশন হয়, সাগর মহাসাগরেরও ডিপ্রেশন হয়। বঙ্গোপসাগরে ডিপ্রেশন। 7 নম্বর বিপদ সংকেত। ঢাকায় বৃষ্টি, দমকা বাতাস। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টির পানি বরফের চেয়েও ঠান্ডা। শরীর হিম হয়ে গেছে। 1 কাপ গরম চা খেতে পারলে ভালো হতো। চায়ের দোকানের সন্ধানে এদিক ওদিক তাকাচ্ছি। দি নিউ মদিনা আতর হাউস থেকে একজন হাতের ইশারায় আমাকে ডাকল। কাছে গেলাম। সেই লোক শোণিতগদ্ধ চোখে আমাকে দেখতে লাগলো। একসময় বলল, আপনার পাঞ্জাবি হলুদ? আমি বললাম, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে কমলা হয়ে গেছে। বুঝতে পারছি। দূর থেকেই নিউ মদিনা হাউস দেখা যায়। এদিক ওদিক তাকাচ্ছিলেন কেন? গরম চা খুঁজছি। হয়েছে, গরম চা। পেমেন্ট নিয়ে যান, ঘরে ঢুকেন। আমি ঘরে ঢুকলাম। লোক গলা খাকারি দিয়ে বলল, আমার নাম আতর মিয়া। আপনার সঙ্গে আগে মুখোমুখি দেখা হয় নাই, আজ দেখা হলো। আপনাদের সঙ্গে ব্যবসা করে আরাম পেয়েছি। এই প্যাকেটে 2,25,000 আছে। আমি গুনে দিয়েছি, তারপরেও গুনে নিন।
আমি টাকা গুনতে পারি না। আপনি গুনেছেন, এই যথেষ্ট। বেশি গুনলে টাকা কমে যায়। আতর মিয়া বলল, টাকার প্যাকেটটা পলিথিন দিয়ে মুড়ে দেই, পকেটে রেখে দিন, বৃষ্টিতে ভিজবে না। আমি বললাম, আমার পাঞ্জাবির পকেট নাই। পকেট নেই কেন? পকেট থাকলেই পকেটে টাকা পয়সা রাখতে হয়। দিগদারি। আমি দিগদারি পছন্দ করি না। করেন দিগদারির কাম, আর দিগদারি পছন্দ করেন না? আমি বললাম, গরম ১ কাপ চা খাওয়ান, আমি চলে যাই। টাকা থাকুক আপনার কাছে। টাকা নিবেন না? না। কবে নিবেন? টাকা আমার না, আমি নিব না। যার টাকা সেও নিবে না। সে ধরা খেয়েছে। এটা আমার অনুমান। টাকা আপনার না? না। সাংকেতিক কথা, গরম চা। কিভাবে বলেছেন? এমনি বলেছি, মনে এসেছে বলেছি। গায়ে হলুদ পাঞ্জাবি, গরম চা, বলেন কি? পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আতর মিয়া ঝিম ধরে গেল। আতর মিয়া একটি কথাও বলল না। চা আনলো। চা শেষ করে উঠে দাঁড়ালাম। তখন তার মোবাইলে একটা টেলিফোন এলো। সেই ইশারায় আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়ালাম। টেলিফোন শেষ করে আতর বলল, আপনার কথা সত্য, উনি ধরা খেয়েছেন। আমি বললাম, পুরুষের জন্মই হয়েছে ধরা খাওয়ার জন্য। কেউ স্ত্রীর হাতে ধরা খায়, কেউ পুত্রকন্যার হাতে ধরা খায়, কেউ ধরা খায় প্রেমিকার কাছে, আবার কেউ কেউ র্যাবের কাছে ধরা খায়। আতর মিয়া বলল, আপনি কই থাকেন? আপনার ঠিকানা কি? কেন? যোগাযোগ রাখতাম। কোনো প্রয়োজন নাই। হঠাৎ হঠাৎ আপনার সঙ্গে দেখা হবে, সেটাই তো ভালো। আতরের সঙ্গে পরে আরো ২ বার দেখা হয়েছে। শেষবার দেখা হয় মধ্যরাতে। মধ্যরাত খুবই বিস্ময়কর সময়। তখন পেতনি মারে ঢিল। মধ্য দুপুর থাকে ভূতের হাতে, মধ্যরাত পেতনির হাতে। পেতনি ঢিল মারতে থাকুক, আমি ঘটনা বলি। কাউরান বাজারের সামনে দিয়ে আসছি। মাছের আড়তে এক বেচারি বলল, হিমু ভাই না? যান কই? আমি বললাম, কোথাও যাই না, হাঁটতে বের হয়েছি। একটা ইলিশ মাছ নিয়ে যান, আজ ভালো ইলিশ আসছে। ১.৫ কেজি, ২ কেজি। ইলিশ মাছ দিয়ে আমি করব কি? ভাইজা খাবেন, আর কি করবেন? টাটকা ইলিশ। এমন টাটকা, ইচ্ছা করলে কাঁচাও খাইতে পারেন। কাঁচা ইলিশ কোনোদিন খাইছেন? না। আমার অনুরোধ রাখেন, একটা পিস হইলেও কাঁচা খায়া দেখেন। লবণের ছিটা দিবেন, কাগজি লেবু চিপ্পা লেবুর রস দিবেন, কচকচায় খাবেন। এই, হিমু ভাইরে সবচেয়ে বড় মাছটা গাইথা দে। আমি বিশাল এক ইলিশ হাতে নিয়ে হাঁটছি। আমার পেছনে পেছনে ২টা কুকুর আসছে। রাজধানীর কুকুর বলশালী হয়। এরা যথেষ্ট বলশালী। হাঁটার মধ্যে জংলি ভাব আছে। আমি দাঁড়িয়ে পড়লে ওরাও খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম, তোরা কি কাঁচা ইলিশ খাবি? দুজনই ঘর ঘর শব্দ করল। কুকুরের ভাষা বুঝতে না পারার কারণে কি বলল বুঝতে পারলাম না। আরো খানিকটা এগোতেই মাইক্রোবাসের দেখা পেলাম। মাইক্রোবাসের ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। ড্রাইভার বনেট খুলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করছে। ড্রাইভারের পাশে চিহ্নিত মুখে সুটকা টাইপের এক লোক টর্চ ধরে দাঁড়িয়ে আছে। টর্চ একটু পর পর নিভে যাচ্ছে। আমি তাদের পাশে দাঁড়ালাম। কুকুরের ঘর ঘর শব্দ শুনে ২ জন ফিরে তাকালো। মাইক্রোবাসের ভেতর অত্যন্ত বলশালী একজন বসা। সে ঘাড় সোজা করে বলল, এই লোক কি চায়? আমি বললাম, আমি কিছু চাই না। আপনার গাড়ি থেকে কড়া আতরের গন্ধ আসছে। কুকুর দুটা একসঙ্গে কলজে শুকিয়ে যাওয়ার মতো আওয়াজ করল। টর্চ হাতে ড্রাইভারের পাশের লোক হঠাৎ দৌড় দিল। তার দেখা দেখি ড্রাইভার। কেউ দৌড়ালে জঙ্গলি কুকুর তার পেছন পেছন যাবে, এটাই স্বাভাবিক। ২টা কুকুরই ছুটে গেল। একজন সুটকা লোককে কামড়ে ধরল, আরেকজন ড্রাইভারকে। তাদের চিৎকার শুনলাম, বাঁচান, আমাদের বাঁচান। আমি ডাকলাম, তোরা ফিরে আয়। সুটকা লোক ফুটপাতে পড়ে রইল। কুকুর দুটা ফিরে এলো। মাইক্রোবাসে বসা লোক ভীত গলায় বলল, আপনি কি চান? আমি বললাম, আপনি গাড়িতে বস্তা ভর্তি করে কাউকে নিয়ে যাচ্ছেন। যাকে নিয়ে যাচ্ছেন তার গা থেকে আতরের গন্ধ বের হচ্ছে।
আমার ধারণা তার নাম আতর মিয়া। আপনার পরিকল্পনা কি? বস্তা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ থেকে পানিতে ফেলা? বস্তায় ইট কি ভরা আছে? আপনি তো ভাই বিরাট ঝামেলায় আছেন। গাড়ি নষ্ট, লোকবলও কমে গেল। সঙ্গে মোবাইল ফোন আছে না? টেলিফোন করে লোক আনবার ব্যবস্থা করুন। অন্য গাড়ি আনুন। এই ধরনের জটিল কাজে সবসময় ব্যাকআপ ব্যবস্থা থাকতে হয়। গাড়ির ভেতর থেকে ভো ভো শব্দ পাওয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গে টহল পুলিশ আসতে দেখা গেল। আমি মাইক্রোবাসে বসা লোকটার দিকে তাকিয়ে বললাম, ভাই সাহেব, পুলিশ আসতেছে। আমার মনে হয় আপনার উচিত দৌড় দিয়ে পালানো। আতর মিয়াকে ধরার অনেক সুযোগ পাবেন। মাইক্রোবাসের দরজা খুলল। ওই লোক বের হলো, ঝেড়ে দৌড় দিল। পেছনে পেছনে কুকুর দুটা ছুটে গেল। সেও ধরাশায়ী হলো। মানুষের বিপদ দেখে পুলিশ এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা ঘটল না। পুলিশ দুজনও উল্টো দিকে দৌড় দিল। বস্তার ভেতর থেকে আতর মিয়াকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হলো। আতর মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, হিমু ভাই, আপনি মানুষ না, অন্য কিছু। এখন থেকে আমি আপনার কেনা গোলাম। কুকুর দুটাকে ইলিশ মাছ উপহার দিয়ে আমি কেনা গোলাম নিয়ে হাঁটা দিলাম। মধ্যযুগে মুনিবরা কেনা গোলাম নিয়ে হাঁটত। যুগের অভ্যাস বদলায় না। এই যুগেও আমি কেনা গোলাম নিয়েই হাঁটছি। তিশার কাছে ফিরে এসেছি। সে ভোল পাল্টেছে। শাড়ির বদলে জিন্সের প্যান্ট, গাঢ় হলুদ রঙের ফুলহাতা জামা, গলায় হলুদ পাথরের মালা। আগেরবার চোখের পাতা নীল ছিল, এখন হলুদ। এর মধ্যে চোখে রং করাও শেষ। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও সাজ ঠিক রাখতে ভোলে না। আতর মিয়া আমার সঙ্গে নেই। সে নাকি 5 মিনিট পরে আসবে। রুস্তমকে টাইট দিতে 5 মিনিট লাগবে। পুরো টাইট দিবে না, স্ক্রু 2 প্যাচের টাইট। খ্যাচাং খ্যাচাং। আমাকে দেখে তৃষা কেবিন থেকে বের হয়ে এসে কোমল গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলেন? জীবনানন্দ দাশ আমাদের নানাভাবে প্রভাবিত করেছেন। এতদিন কোথায় ছিলেন বাক্যটি নানানভাবে ব্যবহৃত হয়। প্রতিবারই শুনতে ভালো লাগে। আমি বললাম, ভয় লাগছে? তৃষা বলল, ভয়ে আদমরা হয়ে গিয়েছিলাম। আপনাকে দেখে ভয় কমেছে। সত্যি কমেছে? আপনি আর যেতে পারবেন না, এখানে থাকতে হবে। পাশের কেবিনে মেয়ের কান্না থেমেছে? হ্যাঁ, তবে মাঝে মাঝে ফুপানোর শব্দ হচ্ছে এবং যথারীতি মোরগ ডাকছে। আমি বললাম, মহাবিপদের সময় পশু পাখি ডাকাডাকি করে শুনেছি। মোরগ মনে হয় সেই কারণেই ডাকছে। কেবিনের ভেতর মোরগ আসবে কেন? তাও কথা। বাঁ পাশের কেবিনের দরজা খুলে এক ভদ্রলোক বের হলেন। তার গায়ে আলজেরিয়া ফুটবল দলের জার্সির মতো স্প্লিনিং স্যুট, মুখে ফ্রেঞ্চকার দাড়ি। ভদ্রলোক ভয়ে চিমসা মেরে গেছেন। তার ফ্রেঞ্চকার দাড়ি গোঁফ ঝুলে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছে বলতে পারেন? আমি বললাম, ঝড় হচ্ছে। ঝড় হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। আমাদের করণীয় কি? মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া তেমন কিছু করণীয় নেই। গণতওবার আয়োজন হচ্ছে। তওবায় সামিল হতে পারেন। তওবা পড়ানোর জন্যে যোগ্য মওলানার সন্ধানে কিছুক্ষণের মধ্যে বের হব। ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে আসতে পারেন। ইন সার্চ অফ গোডোর মতো ইন সার্চ অফ মৌলানা। ইউ আর টেকিং ননসেন্স। অতি সত্য কথা বলেছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জন্য কি করছে? লঞ্চের মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলতে চাই। মালিক পক্ষের এখন আর কেউ নাই। আমরা সবাই মালিক, আমাদের এই লঞ্চের রাজত্বে। মালিকের খোঁজখবর না করে একটা কাজ করতে পারেন। কড়া ঘুমের ওষুধ খেয়ে একটা দোয়া পরে ঘুমিয়ে পড়ুন। যা ঘটবে ঘুমের মধ্যে ঘটবে। দোয়াটা হচ্ছে, আল্লাহ হুম্মা বি ইসমিকা আমতুয়া আহিয়া। এর অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। তবে এই দফায় জীবিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাজলামি করছেন? আমি কে আপনি জানেন? আমি ডক্টর জিল্লুর খান, হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, স্টেট ইউনিভার্সিটি অফ লালমাটিয়া।
ঢাকা শহরে এখন টেস্ট ইউনিভার্সিটির ছড়াছড়ি। ধানমন্ডির কোনো কোনো গলিতে ৩টা ৪টা করে ইউনিভার্সিটি। মাঝারি সাইজের বাড়ি ভাড়া করে ইউনিভার্সিটি বানানো হয়। বাড়ির গ্যারেজ হয় ভাইস চ্যান্সেলর সাহেবের অফিস। সেই অফিসে এসি থাকে। বেশিরভাগ সময় এসি থেকে গরম বাতাস বের হয়। ফ্যান চললে ভাইস চ্যান্সেলর সাহেবের আরাম হতো, কিন্তু এসিতে যে ইজ্জত ফ্যানে তা নেই। আমি বললাম, স্যার ভালো আছেন? ভেতরে এসে বসুন। লঞ্চ দুলছে, যে কোনো সময় আপনি পড়ে যাবেন। যেভাবে দাঁড়িয়ে আছেন সেটা দেখেও ভয় লাগছে। রেলিং ধরে দাঁড়ান। তুমি কি লঞ্চের কেউ? জি স্যার, আমি যাত্রীদের চা, পান, সিগারেট এগুলা কেবিনে কেবিনে দেই। আমাকে কেবিন বয় বলতে পারেন। রাতের খানা কি খাবেন? এনে দিব? মেনু হলো ডাল খাসি, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, মুসুর ডাল। ডক্টর জিল্লুর খান বস্তিওয়ালা ভাইদের ভাষায় চলে গেলেন। খ্যাক খ্যাক করে বললেন, হারামজাদা কেবিন বয়, তুই ফাইজলামি শুরু করেছিস কি জন্যে? যা, মালিক পক্ষের কাউকে ডেকে আন। স্যার, এইটা আমার ডিউটিতে পড়ে না। তারপরেও যেতাম। লঞ্চে মালিক পক্ষের একজন আছেন, তিনি অসামাজিক কর্মে ব্যস্ত আছেন। তাকে ডাকার সাহস আমার নাই, কারণ তার সঙ্গে একটা লাইসেন্স করা পিস্তল আছে। সারেং আছেন, উনার ব্রেন কাজ করছেন না। উনি শুধু বলছেন, যা গই, চাঁদপুর যার গই। যার গই কথাটার অর্থ হচ্ছে চলে যায়। চাঁদপুর যার গই অর্থ চাঁদপুর চলে যায়। লঞ্চ যখন ডুবে যাবে তখন তিনি বলবেন, লঞ্চ যার গই, শ্রাবণ যার গই। মনে হচ্ছে শ্রাবণের দিন চলে যায়। ডক্টর জিল্লুর খান বললেন, হারামজাদা, থাপড়ায়ে আমি তোর দাঁত ফেলে দেব। তিশা এতক্ষণ চুপ করেছিল। মনে হয় আমার কথাবার্তায় মজা পাচ্ছিল। সে বলল, আপনি অকারণে গালাগালি করছেন কেন? ডক্টর জিল্লুর খান বললেন, গালাগালি করা অবশ্যই ঠিক হচ্ছে না। এই কুত্তার বাচ্চাকে আমি লাথি দিয়ে পানিতে ফেলব। সেটাই হবে সঠিক কাজ। প্রফেসর সাহেব বাক্য শেষ করার আগেই আতর মিয়া কেবিনের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, দরজা কোনটা ভাঙব? আমি বললাম, পাশেরটা। আতরের প্রচণ্ড লাথিতে দরজা ভেঙে গেল। কেবিনে চামচিকার মতো এক পৌর, তার পাশে সম্পূর্ণ নগ্ন এক তরুণী। তরুণী আচমকা দরজা খোলায় হকচকিয়ে গেছে। গা ঢাকার কাপড় খুঁজছে। এইসব ক্ষেত্রে যা হয়, কাপড় পাওয়া যাচ্ছে না। মারফিস ল কাজ করছে। মারফিস সাহেবের সূত্র বলে, যখন যেটা প্রয়োজন তখন তুমি তা পাবে না। যখন প্রয়োজন নেই তখন সেই জিনিসই চোখের সামনে পড়ে থাকবে। কেবিনের ভেতর কোনো মোরগ বা মুরগি দেখা গেল না। অধ্যাপক সাহেব নগ্ন তরুণী দেখে যথেষ্ট আনন্দ পাচ্ছেন বলে মনে হচ্ছে। চোখের পাতা ফেলা সাময়িক বন্ধ রেখেছেন। আমি আমার গায়ের চাদর বের করে পৌরের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, চাদরটা দিয়ে ঢেকে দিন। আতর মেয়ে বলল, ওই শিয়ালের বাচ্চা বাইর হ। ফুর্তি অনেক হইছে, ফুর্তি শেষ, বাইর হ কইলাম। এতক্ষণ বাইর না হইলে ঘেটি চিপা দিয়া বাইর করব। গলা ভাঙা চামচিকা মানব বের হয়ে এলো। আতর মিয়া ভাঙা দরজা বন্ধ করতে করতে বলল, সিস্টার, শৈল ভালো মতো ঢাকেন। কেয়ামত শুরু হইছে, আর আপনি ন্যাংটা বসা। এইটা কোনো কথা? প্রফেসর সাহেব আতর মিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি হঠাৎ এসে কি শুরু করেছেন? হু আর ইউ? আতর বলল, ঝিম ধরে খাড়াইয়া থাক, কথা বললে থাপ্পড় খাবি। তুমি চেনো আমি কে? চেনার প্রয়োজন নাই। কেয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আজ কেয়ামত, আপনি আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না। ফ্রেঞ্চকাট বললেন, কেয়ামত হোক বা না হোক, আমাদের ভদ্রতা শালীনতা বজায় রাখতে হবে। আতর বলল, এই দেখ আমার ভদ্রতা। প্রচণ্ড থাপ্পড়ের শব্দ হলো। ডক্টর জিল্লুর খান হুমড়ি খেয়ে পড়ে গেলেন। সেখান থেকে হামাগুড়ি দিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। দৃশ্যটিতে নিশ্চয়ই কিছু হাস্যরস ছিল। তৃষা হেসে ফেলল। মানুষ ভয়ঙ্কর সময়েও হাসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3জন রাশিয়ান সৈনিক নাজিদের হাতে ধরা পড়ল। তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। যে কমান্ডার গুলি করার নির্দেশ দিবেন তিনি হঠাৎ বরফে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেলেন।
রাশিয়ান সৈন্য দুজন হো হো করে হাসতে লাগলো। তাদের মৃত্যু হলো হাসতে হাসতে। আতর মিয়া আমার দিকে তাকিয়ে বলল, হিমু ভাই, আপনি এই চামচিকারে জিজ্ঞাসাবাদ করেন, আমি একটা চক্কর দিয়ে আসি। আইজ রাইটটা যাবে চক্করের উপরে। 2টা আতরের শিশি পকেটে নিয়ে বাইর হইছি, সাথে যন্ত্রপাতি নাই। একটা যন্ত্রের সন্ধান পাইছি, লঞ্চ মালিকের পোলার লাইসেন্স করা যন্ত্র। ওইটা উদ্ধার করা বিশেষ প্রয়োজন। আতর মিয়া নিমিষে উধাও হয়ে গেল। আমি চামচিকা মানবকে বললাম, ভাই আছেন কেমন? চামচিকা মানবের মোবাইল বেজে উঠেছে। রিংটোন হিসেবে আছে মুরগের ডাক। এতক্ষণে মুরগ রহস্যের সমাধান হলো। চামচিকা মানব মোবাইলে বিড়বিড় করে কিছু কথা বলে মোবাইল পকেটে রেখে দিল। তাকে মোটেই বিব্রত মনে হলো না। থলথলে ভুঁড়ির নাদুস নুদুস পৌর। গায়ের পাঞ্জাবিটা সিল্কের। সে যে পান চিবুচ্ছে তা আগে লক্ষ্য করিনি। মুখ থেকে জর্দার কড়া গন্ধ আসছে। সে আয়োজন করে রেলিংয়ের বাইরে পানের পিক ফেলল। আমি বললাম, আপনার নাম কি? রশিদ খান। আমি বললাম, রশিদ ভাই ভালো আছেন? রশিদ প্রশ্নের জবাব না দিয়ে থমথমে গলায় বলল, দরজা যে ভেঙেছে সে কে? তার নাম আতর। বাইতুল মুকাররমে তার একটা আতরের দোকান আছে। দোকানের নাম দি নিউ মদিনা আতর হাউস। রশিদ বলল, আমি যদি ওই শুয়োরের বাচ্চার জান কবজ না করি, আমার নাম রশিদ খান না, আমার নাম শুয়োর খান। আমি বললাম, জান কবজ করে আজরাইল। আপনি কি আজরাইল? আমি আজরাইল না, আমি গার্মেন্টসের ব্যবসার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশে আজরাইল ভাড়া পাওয়া যায়। ভাড়াটে আজরাইল দিয়ে কাজ হবে না। ঢাকা শহরের ভাড়াটে আজরাইল কন্ট্রোল করে আতর মিয়া। আপনার সঙ্গে তো মোরগ টেলিফোন আছে। মোরগ ফোনে আপনার ভাড়াটে যে কোনো আজরাইলের সঙ্গে যোগাযোগ করুন। তাদের জিজ্ঞেস করুন আতর মিয়াকে চেনে কিনা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? আপনার ভালোর জন্য বলছি রে ভাই। আতর মিয়ার বিষয়ে ঠিক ধারণা থাকলে আপনারই সুবিধা। ভুল চাল দিয়ে বিপদে পড়বেন। আতর মিয়ার চর খেয়ে একজন হামাগুড়ি পর্যায়ে চলে গেছে। সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে। এই যাত্রায় উঠে দাঁড়াতে পারবে এরকম মনে হচ্ছে না। তিশা খিলখিল করে হাসছে। এমন আনন্দময় হাসি শুধু কিশোরীরাই হাসতে পারে। রশিদ খানের পকেটে মোবাইল ফোন বাজছে। মোরগ কোকোরোকো করেই যাচ্ছে। আমি বললাম, ভাই মোরগটা ঠান্ডা করুন, দেরি করলে মোরগ ডিম পেড়ে দিতে পারে। আপনার পরিচিত আজরাইলদের একজন টেলিফোন করেছে। আপনাকে বলেছে কে? আমি হাসতে হাসতে বললাম, আমি জানি। আমার হাসিতে ভদ্রলোক বিভ্রান্ত হলেন। তৃষ্ণাও খানিকটা বিভ্রান্ত হলো। মানুষকে বিভ্রান্ত করা মজার ব্যাপার। প্রকৃতি এই বিষয়টা সবসময় করে, মানুষকে রাখে বিভ্রান্তির ভেতর। রশিদ টেলিফোন ধরেছেন, নিচু গলায় কথা বলছেন। নিচু গলার কথা আমি শুনতে পাচ্ছি, তৃষ্ণাও পাচ্ছে। সে চকচকে চোখে বিপুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রশিদ বললেন, আতর মিয়া বলে কাউকে চেনো? একটা চোখ বড়, একটা ছোট, থুতুনিতে কাটা দাগ। জবাবে ওপাশ থেকে কি বলা হলো তা আমরা শুনলাম না। তবে রশিদ খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমতামতা করে বললেন, বলো কি? না না, আমি কোনো ঝামেলায় যাব না। ঝামেলায় যাওয়ার আমার প্রয়োজন কি? আচ্ছা রাখি। রশিদ খান হতাশ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আবহাওয়া যথেষ্ট শীতল, বৃষ্টির সঙ্গে হাওয়ার ঝাপটা। তারপরেও রশিদের কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, আপনার কেবিনে যে মেয়েটা আছে সে কে? আমার স্ত্রী। তাহলে যান, কেবিনে ফিরে যান। ভাবির সঙ্গে সুখ দুঃখের গল্প করুন। সময় বেশি নাই, লঞ্চ ডুবে যাবে। একসঙ্গে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপারও আছে। রশিদ নড়লেন না। যেখানে ছিলেন সেখানে বসে রইলেন। তার পকেটের মোড়ক আবার ডেকে উঠল, কোকোরকো। আমি বললাম, আপনার আসল স্ত্রী টেলিফোন করেছেন, টেলিফোন ধরুন। মহাবিপদের বিষয়টা তাকে জানান। তিশা বিস্মিত গলায় বলল, আপনি কে টেলিফোন করেছে তা ধরতে পারেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মাঝে মাঝে পারি।
সবসময় না। যে টেলিফোন করেছে তার নামও কি বলতে পারেন? বেশিরভাগ সময় পারি না, তবে এখন বলতে পারবো। যে মহিলা টেলিফোন করেছেন তার নাম ময়না। রশিদ খান ভয়াবহ চমক খেলেন। একবার বড় ধরনের চমক খেলে পরপর আরও দুবার খেতে হয়। এই জন্যই প্রবচন দানে দানে ৩ দান। রশিদ খান দ্বিতীয় চমক খেলেন। আতর আবার ফিরে এসেছে। তার সঙ্গে এক তরুণী। তরুণী ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। আতর আমার দিকে তাকিয়ে হষ্টগলায় বলল, সবচেয়ে কম ঝামেলার যন্ত্র জোগাড় করেছি। লঞ্চের মালিকের পোলা ডাইল খাইয়া বমি কইরা বমির উপর পইরা ছিল। আমি বললাম, পিস্তল কই রাখছেন, বাইর করেন। দেরি করবেন না। দেরি করলে পেটে পাড়া দিয়া বাকি বমি বাইর করব। বলেই পেটে পাড়া দিলাম। সাথে সাথে জিনিস চলে আসলো আমার হাতে। যন্ত্র ভালো, মেড ইন ইতালি। আমি বললাম, সঙ্গের মেয়েটাকে? আতর হাই তুলতে তুলতে বলল, এর নাম সীমা, প্রফেসর সাহেবের স্ত্রী। স্যারের সঙ্গে ভ্রমণের জন্য এসেছিলেন। সুযোগ বুঝে লঞ্চের মালিকের ছেলের কেবিনে উনাকে ঢুকাইয়ে দিল। যে ভ্রমণের জন্যে উনি এসেছিলেন সেই ভ্রমণই উনার হয়েছে। স্যারের বদলে লঞ্চ মালিকের ছেলে কাদেরের সঙ্গে সময় কাটিয়েছেন। সীমা ফুপিয়ে উঠল। আতর বলল, সিস্টার, আপনার সারা শরীর বমিতে মাখামাখি। আগে টয়লেটে যান, সাবান দিয়ে ভালো মতো স্নান করে স্যারের কাছে যান, বিদ্যা শিক্ষা নেন। তৃষ্ণা বিস্মিত দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে আছে। তৃষা বলল, আপনার কাছে এক্সট্রা ড্রেস না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। আপনার গা থেকে বমির বিকট গন্ধ আসছে। আমি বললাম, মেয়েটাকে কাপড় দিয়ে চলো আমরা লঞ্চটা ঘুরে দেখি, এখানকার পরিস্থিতি ঠান্ডা হোক। তৃষা বলল, আপনি না বললেও আপনি যেখানে যাবেন আমি আপনার পেছনে পেছনে যাব। আজ রাতের জন্য আমি হব মেরি লিটল লাম। লঞ্চ দুলছে, ভীতিকর দুলুনি না, আরামদায়ক দুলুনি। বৃষ্টি ঝরেই যাচ্ছে। আমি তৃষাকে নিয়ে পরিদর্শনে বের হয়েছি। তৃষার হাতে খেলনার মতো দেখতে ভিডিও ক্যামেরা। এই মেয়েটির ভয়ডর এখন যে চলে গেছে তা বোঝা যাচ্ছে। মহাবিপর্যয়ের ছবি তুলতে পারার আনন্দেই এখন সে আনন্দিত। তৃষা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, হিমু, আমরা মহাবিপদে আছি, কিন্তু আমার ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি স্লিমবার্গের কোনো ছবিতে অভিনয় করছি। ছবির শেষ দৃশ্যে লঞ্চ ডুবে যাবে। আমরা দুজন একটা কাঠের তক্তা ধরে ভেসে থাকব। আমি বললাম, অভিনেত্রী মন দিয়ে শুনুন, হাঁটার সময় রেলিং ধরে হাঁটুন। আপনার ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে। এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, ভিজলেও কিছু হবে না। স্কুবা ডাইভিংয়ে এই ক্যামেরা ব্যবহার করা হয়। তাহলে তো কথাই নেই। লঞ্চ যখন ডুবে যাবে আপনিও ডুববেন এবং তখনও ছবি তুলবেন। লঞ্চ ডুববে না, আমার মন বলছে ডুববে না। আমি আমার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব। রিডার্স ডাইজেস্টে একটা আর্টিকেলও লিখব। আপনি রিডার্স ডাইজেস্ট পড়েছেন? না। আমার একটা লেখা রিডার্স ডাইজেস্টে ছাপা হয়েছিল। লাইফ নামে ওদের একটা সেকশন আছে যেখানে মজার মজার ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা ছাপা হয়। আমারটাও ছাপা হয়েছিল। $100 পেয়েছিলাম। শুধু আমার নাম ভুল ছেপেছে। লিখেছে তৃটনা বাংলাদেশ। রিডার্স ডাইজেস্টটা আমার সুটকেসে আছে। আমি আপনাকে পড়তে দেব। পড়বেন তো? পড়ব। আপনার প্রবল ইএসপি ক্ষমতা, তাই না? জানি না। আমারও ইএসপি ক্ষমতা আছে। যারা আমার ঘনিষ্ঠ তারা আমার এই ক্ষমতার বিষয়ে জানেন। জানারই কথা। আপনি আমার একটা কথাও বিশ্বাস করছেন না। আপনার উপর আমার রাগ লাগছে। এখানে একটু দাঁড়ান, আপনাকে জরুরি কিছু কথা বলবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর আছে জল। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।